আমরা তো আগামী নির্বাচনের পরে যে সরকার গঠন করব সেই সরকার বিএনপি একা করবে না। যদিও আমরা মেজরিটিও পাই, আমরা যদি ৩০০ সিটের মধ্যে ২০০ সিটও পাই, আমরা কিন্তু একা সরকার গঠন করব না। আমরা একটা জাতীয় ঐক্যের সরকার করব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য কমিটমেন্ট। এবং কেন জাতীয় ঐক্যের সরকার করব? এই ৩১ দফা সংস্কার আমরা জাতীয় সরকারের মাধ্যমে বাস্তবায়ন করব। ভেরি ইম্পর্টেন্ট। So the commitment after commitment after commitment. So there are so many commitments. এখান থেকে বেরোবার কোনো সুযোগ নেই। এবং আমাদের ইন্টেনশনটা ক্লিয়ার করার জন্য কিন্তু আমাদের কিন্তু জাতীয় সরকার কোনো প্রয়োজন নাও হতে পারে। যদি বিএনপি মেজরিটি পায়, কেন করবে? একাই তো গভর্নমেন্ট করতে পারি, আমরাই সব কিছু করতে পারি। বাট তারেক রহমান সাহেব সেখান থেকে সরে যাচ্ছেন। উনি বলছেন না, বাংলাদেশের যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশের স্বপ্ন বিএনপি একা করতে পারবে না, সবাইকে নিয়ে করতে হবে, সবার বাংলাদেশ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমি এই কথাগুলো বলছি দুই চারটা। যেমন আরেকটা বিষয় হচ্ছে, দেশ যদি এগিয়ে যেতে হয়, এই শেখ হাসিনার মতো ১,০০০ কোটি টাকার প্রজেক্ট, ৪,০০০ কোটি টাকা, ৩,০০০ কোটি টাকা লন্ডন, ১,০০০ কোটি টাকা আমেরিকায়, দিস ইজ এ ভেরি ইজি সলিউশন। আর বলতেছি দেশ তো উন্নয়ন হচ্ছে, তাই না? তো উন্নয়ন হতে হতে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ খালি, ব্যাংক খালি, শেয়ার বাজার খালি। এখন বাংলাদেশের মানুষ দে আর পেইং থ্রু দেয়ার নোজ। বাংলাদেশে আপনাদের সবাইকে পে করতে হচ্ছে না। এই যে এখনো মূল্য বৃদ্ধি হয়েছে, কালকে না পরশু, আজকে ট্যাক্স বাড়তেছে, এটা বাড়তেছে, এটা কেন? বিকজ তারা তো খালি হয়ে গেছে সব। এই উন্নয়ন দিয়ে কোনো লাভ তো হবে না। উন্নয়নের বেনিফিট তো জনগণের কাছে যেতে হবে, তাই না? একটা দেশের উন্নয়ন বলতে যেটা বুঝায়, এটার বেনিফিট যদি সিটিজেনরা না পায়, সেই উন্নয়নের তো কোনো দাম নাই। এই জন্য আমরা কিছু এরিয়াতে যে সাধারণ মানুষের কাছে যদি আমাকে ডেলিভার করতে হয় বেনিফিট, ফার্স্ট হচ্ছে হেলথ অ্যান্ড এডুকেশন। হেলথ অ্যান্ড এডুকেশন আমরা হয়তো অনেকে অনুভব করি না, কিন্তু একটা সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তার যখন মাসের শেষে ১০,০০০ টাকা তার মেডিকেল বিল দিতে হয়, তার স্বাস্থ্যের জন্য, তার ছেলে মেয়েদের জন্য খরচ করতে হয়, তার পকেটে ১০,০০০ টাকা নাই মাসের শেষে। আমি যদি তাকে সত্যিকার অর্থে রাষ্ট্রের সার্ভিস বেনিফিট ডেলিভার করতে হয়, আমরা বলছি আমরা এনএইচএস, ইউকে এনএইচএস মডেলে আমরা হেলথ কেয়ার, যেটা ইউনিভার্সাল হেলথ কেয়ার, অর্থাৎ ইউনিভার্সাল হেলথ কেয়ার মানে সবার জন্য হেলথ কেয়ার, বিনা পয়সায়, বিনা পয়সায় প্রাথমিক চিকিৎসার সব ব্যবস্থা থাকে। সি হোয়াট ইজ ইম্পর্টেন্ট। একটা মানুষের যদি স্বাস্থ্য ভালো না হয়, সে কিন্তু কোনোদিন দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারবে না। হি উইল বি এ স্টান্টেড চাইল্ড। তারপরে তার মেধা, পুষ্টি, এগুলোর অভাবে তার আগামী দিনে সে কিন্তু কন্ট্রিবিউট করতে পারবে না। আমাকে একটা স্বাস্থ্যবান মানুষ তৈরি করতে হবে ফার্স্ট। এবং এই জন্য আমরা প্রত্যেকটি অঞ্চলে আমাদের কিন্তু থাকবে, ডাক্তার থাকবে, যেখানে সে এই এরিয়াতে একজন ডাক্তার আছে, এখানে ১০,০০০, ২০,০০০ লোক ওই ডাক্তারের সাথে রেজিস্টার্ড থাকবে, ওই চেম্বারের সাথে। ইজ এ গভর্নমেন্ট ডক্টর রেজিস্টার্ড। এনিবডি, আমাদের একটা বস্তির মানুষ যে অসুস্থ হয়ে পড়ে, তা হ্যাজ দ্য রাইট, সে ওখানে যাবে, তার কার্ড নিয়ে তার ফ্রি চিকিৎসা হবে। আমরা যদি তার ১০,০০০ টাকা সেভ করতে পারি, অর্থাৎ ওই ফ্যামিলির ১০,০০০ টাকা বেটার অফ, অর্থাৎ গভর্নমেন্ট ইনডাইরেক্টলি কিন্তু তাকে ১০,০০০ টাকা দিয়ে দিয়েছে। ডাইরেক্ট ডেলিভারি ইজ এ প্রবলেম, ডাইরেক্ট ডেলিভারি ইজ করাপশন। এই জন্য আমরা বলছি না, যে ডেলিভারিতে করাপশন থাকবে না, যে আমার অসুস্থতা যদি আমি বিনা পয়সায় করতে পারি, তাহলে আমি মাসের শেষে ১০,০০০ টাকা আমার পকেটে বেশি থাকতেছে, ওই টাকাটা আমি আমার ছেলে মেয়েদের ভালো আর খাওয়া দাওয়া দিতে পারবো, ভালো কাপড় চোপড় দিতে পারবো, একটা বেটার বাড়িতে থাকতে পারবো, তাকে বেটার এডুকেশন দিতে পারবো। সো দিস ইজ দ্য আইডিয়া, দ্য রিয়েল ওয়েলফেয়ার স্টেট। আমরা তো ওয়েলফেয়ার স্টেট, বাংলাদেশ অর্থনীতি যেখানে এসেছে, উই ক্যান অ্যাফোর্ড টু হ্যাভ দিস কাইন্ড অফ ফ্যাসিলিটি। অনেকে বলে এত টাকা আসবে কোত্থেকে? আপনি যদি ওই শেখ হাসিনার মতো ১,০০০ কোটি টাকার প্রজেক্ট ৫,০০০ কোটি টাকা না করেন, ওই টাকাটা তো আছে না, ওই টাকাটা তো পকেটে না গেলে তো টাকাটা আমার কাছে আছে। তো সুতরাং
সেম উইথ দ্য এডুকেশন সিস্টেম। যে জন্য বেগম জিয়া যে ফুড ফর এডুকেশন একটা প্রোগ্রাম আপনাদের মনে আছে, ফুড ফর এডুকেশন, যে গরিব মানুষের ছেলে মেয়েরা কাজ করে খেতে হয় কারণ ফ্যামিলি চলে না। তখন উনি বেগম জিয়া বললেন তাইলে তো কিভাবে এটা কি করা যায়, আমার তো ছেলে মেয়ে, মেয়েদের বিশেষ করে ওনার এমফেসিস ছিল মেয়েদের এডুকেশনে কিভাবে আরো বেশি বাড়ানো যায়। তাইলে যদি এরা যদি কাজ করে খেতে হয় তাহলে তো স্কুলে যাবে না, তাই না? তাহলে আমি কি করছি, তখন উনি বললেন তাহলে আমরা একটা প্রোগ্রাম করি ফুড ফর, যারা স্কুলে যাবে তারা খাওয়া পাবে। একটা গরিব মানুষের ছেলে যদি স্কুলে যায়, সে যদি খেতে পারে, তার জন্য তো বিরাট ব্যাপার এটা। তো ফুড ফর এডুকেশন উনি চালু করেছেন, মনে আছে আপনাদের? তারপরে কিন্তু প্রাইমারি এনরোলমেন্ট বহুগুণ বেড়ে গেছে, প্রাইমারি এনরোল। এই যে আজকে মেয়েরা কিন্তু যে উঠে আসছে সব জায়গায়, এই মেয়েগুলো কিন্তু সব বেশিরভাগ ফুড ফর এডুকেশন এই যে উঠে আসছে। সুতরাং ওনার ফোকাস একদিকে এই যে এগুলোকে তুলে আনা, মহিলাদের তুলে আনা, মেয়েদের, এই যে মেয়েদের বিভিন্ন সার্ভিসে যোগদান। সুতরাং আপনাকে বেসিক জায়গাগুলো হাত দিয়ে রিফর্ম। 31 দফা আমি দীর্ঘ করবো না, অনেক লম্বা হয়ে যাচ্ছে আসলে বক্তৃতা। না, আবার আমাদের কোশ্চেন এন্ড আনসার সেশন আছে তো। এই যে আমরা যেটা 31 দফা যেগুলো অ্যাড্রেস করেছি, এগুলো হচ্ছে মৌলিক বিষয়গুলো, একেবারে মৌলিক জায়গাগুলো। যে রেইনবো নেশন, রেইনবো নেশন বলতে আমরা কি বুঝাই? রেইনবো নেশন ইজ এ বিউটিফুল ওয়ার্ড। আমরা একটা কনসেপশন, এটা একটা রেইনবোর দিকে যখন আমরা তাকাই, মানুষের মনে একটা আনন্দ আসে না? রংধনু যখন আমরা দেখি, আমাদের মধ্যে একটা আনন্দ আসে না? সো হোয়াট ইজ রেইনবো? এখানে তো অনেকগুলো কালার আছে, সবগুলো কালার মিলে এটাকে এমন একটা রূপ দেয় যেটা আমাদেরকে আনন্দ দেয় সবসময়। সো বাংলাদেশ শুড লুক লাইক এ রেইনবো নেশন। কনসেপ্ট হচ্ছে ওখান থেকে আসছে, যে সবাই মিলে আমরা বাংলায়, অনেক শেডস আছে এখানে, অনেক লোক আছে, অনেক শেডের লোক আছে, বাট টুগেদার উই আর এ রেইনবো। টুগেদার উই আর এ রেইনবো, বিউটিফুল লুকিং রেইনবো, যেখানে আমরা অনেক কালার, গ্রিন, বেনি, আসহ কলা, আমরা ছোটবেলায় পড়তাম, মনে রাখতে পারতাম না তো, বেগুনি, নীল, বেনি, আসহ কলা। সো দিস ইজ বাংলাদেশ। এই কনসেপ্টটা যে পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই যে বাংলাদেশের বিরুদ্ধে একটা বিরাট প্রপাগান্ডা চালায় না, যেখানে মাইনরিটি অপারেশন হয়, এটা হয়, সেটা হয়। এইসব কনসেপ্ট থেকে বেরিয়ে আসার জন্য 31 দফায় এই কথাগুলো বলা হচ্ছে কেন? আমরা বাংলাদেশকে প্রজেক্ট করতে চাই, এইখানে কোনো সাম্প্রদায়িক ইস্যু নাই। ইটস এ রেইনবো নেশন। এই কথাটা কিন্তু এই জন্য বলেছি আমরা, রেইনবো নেশন। আপনি দেখেন এই যে ইদানিং যে ঘটনা আমাদের আশেপাশের দেশগুলোতে যেসব ঘটনা ঘটছে, মাইনরিটি অপারেশন, বাংলাদেশে আসলে কোনো কিছু ঘটছে? কিন্তু প্রপাগান্ডা করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ যে অবস্থানে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু সেটার অন্যরা কি করছে, আমাদের আশেপাশের দেশে কি হচ্ছে, সেখানে কিন্তু তারা রিয়েক্ট করতেছে না বাংলাদেশের মানুষ। দিস ইজ দ্য স্ট্রেংথ অফ বাংলাদেশ। অন্যরা অসাম্প্রদায়িক হলেও বাংলাদেশ কোনোদিন অসাম্প্রদায়িক হবে না। এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ থাকবে সবসময়।